মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি করেনি বাংলাদেশ, জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে, তখন প্রতিবেশী একটি দেশ প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ও ভবিষ্যৎ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই মিয়ানমার সীমান্ত দিয়ে ঘটছে অনুপ্রবেশ। পরিস্থিতির এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার বিউপি অডিটোরিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান। প্রবন্ধে প্রত্যাবাসনের চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, তহবিল ঘাটতি ও কূটনৈতিক দূরত্বের বিষয়গুলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান, জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনের মধ্যে সমন্বয় ও বহুপাক্ষিক কৌশলগত যোগাযোগ বাড়াতে হবে। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশেরই নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট। বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক সুযোগ কাজে লাগিয়ে আরাকানে স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে। মিয়ানমারের গণতান্ত্রিক সংকটের দিকেই সবাই মনোযোগ দিচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটি এখন আড়ালে চলে যাচ্ছে। আমাদের এই বিষয়টিকে আবার সামনে আনতে হবে এবং মূল আলোচনার সঙ্গে একীভূত করতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মিয়ানমারে অবশ্যই বাস্তব পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তনের নিশ্চয়তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। আমাদের আলোচনায় এই বিষয়গুলো জোর দিয়ে তুলতে হবে। যদিও এটা একটা কঠিন ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ঐক্যবদ্ধ না হলে এটা সম্ভব হবে না। মানবিক করিডোর ইস্যুতে কারোর সাথেই কোনো চুক্তি করেনি বাংলাদেশ, নিশ্চিত করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। আমরা এখন পর্যন্ত কোনো করিডোর চালু করিনি, কোনো কিছু বাস্তবায়ন হয়নি, কোনো অংশীদারের সঙ্গে চূড়ান্ত কিছু হয়নি। আমি যখন দেশে ফিরে আসি তখন সংবাদ সম্মেলনে সোজা বলে দিই, জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ, যা একেবারে ভিন্ন একটি ধারণা। মানবিক সহায়তার কোনো কার্যক্রম শুরু করতে হলে দুপক্ষের সম্মতির প্রয়োজন হয়। জানান, বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখনই প্রতিবেশী একটি দেশ প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে একটি প্রক্সি যুদ্ধ শুরু করতে যাচ্ছে, রাখাইন রাজ্য দখল করে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমার মতে ভুয়া তথ্য মোকাবেলার সেরা উপায় হলো সত্যকে সময় দিন এবং সেটিকে প্রকাশ হতে দিন। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিল। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একদিন পিছিয়ে 5 মে লন্ডন থেকে রওনা হবেন তিনি। ঢাকায় নামবেন পরদিন বেলা 10:30 থেকে 11টার মধ্যে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে নানা প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সড়কের দুধারে দেশ ও দলের পতাকা হাতে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। কোন অঙ্গ ও সহযোগী সংগঠন কোথায় দাঁড়াবে সেটিও নির্দিষ্ট করে বলা হয়েছে। প্রায় 4 মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্সেই ফিরবেন তিনি। এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল 4:10 দোহায় যাত্রা বিরতি নেবে রাত 1:25। আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মঙ্গলবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে। কর্মদিবসে খালেদা জিয়ার দেশে ফেরার সময় নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার একপাশে দাঁড়িয়ে স্বাগত জানানোর নির্দেশনা দিয়েছে বিএনপি।
সবার দু হাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন। বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত মহানগর উত্তর বিএনপি, হোটেল রেডিসন পর্যন্ত ছাত্রদল ও যুবদল অবস্থান নেবে। মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলি মোড়, শ্রমিক দল কাকলি মোড় থেকে বনানী শেরাটন হোটেল, ওলামা দল প্লাস তাঁতি দল জাসাস মৎস্যজীবী দল থাকবে বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার। খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে পায়ে হাঁটা যাবে না, চলা যাবে না মোটরসাইকেল নিয়ে। এছাড়া বিমানবন্দর এবং চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে। মাননীয় চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা চলাচল করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার এসএসসির জীববিজ্ঞান, অর্থনীতি আর ইংরেজি মাধ্যমে ও লেভেল, এ লেভেল পরীক্ষা রয়েছে। সেদিন সাধারণ মানুষকে প্রয়োজনে নিচে সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধও করেছে বিএনপি। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতান্ত্রিক কর্মকাণ্ড হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের আলোচনায় এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে ফ্যাসিজম মুক্ত করার রূপরেখা দরকার। আর সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ বলেন, হত্যা কিংবা সন্ত্রাসের মামলায় জড়িয়ে গণহারে সাংবাদিকদের আক্রমণ স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী। করিডোরের মধ্য থেকে যারা অন্যায়ভাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন করে দেশের মূলধারার দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। আশা করব তারা মুক্ত গণমাধ্যমকে নিশ্চিত করবেন। সভায় সম্পাদক প্রতিনিধিরা বিগত ফ্যাসিবাদী শাসনামল আর বর্তমান সময়ের তুলনা করেন। বলেন, আগের তুলনায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাড়লেও হতাশা আছে। 1 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই, অনেকখানি পাল্টেছে। তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। এক ধরনের আশাবাদী হয়ে উঠছি। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তার পক্ষে যারা সায় দিচ্ছেন অন্তত কতগুলি ব্যাপারে সেই দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করা ছাড়া আমাদের কোনো পথ থাকে না। যে সাংবাদিক গিলটি, যে সাংবাদিক দোষী, যে সাংবাদিকের হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের পক্ষে থাকবো। কিন্তু খামাখা একেবারে এইভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার। সভায় যোগ দেন রাজনৈতিক দলের নেতারাও। তারা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত। কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল সেই মামলাগুলোর অনেক তো আছে এখন পর্যন্ত। ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলল না কেন? পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। এখনো কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর অথবা ভারতীয় দোষর। বিএনপি মহাসচিব বলেন, অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দেওয়ার প্রবণতাও গণতন্ত্র পরিপন্থী। প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই, অথচ সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা। আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করবো না।
রাজনৈতিক দল ও গণমাধ্যমের সম্পর্ক ইতিবাচক হবে বলে প্রত্যাশা আলোচকদের। দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয়। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা নিয়ে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেছেন, এগুলো যাচাই বাছাই করতে কমিটি করা হয়েছে, অন্যায্যভাবে কাউকে আটক করা হয়নি, হবেও না। মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে টিআইবি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্বরা মিডিয়া হাউস পরিচালনায় নানা সমস্যা, হুমকি ও চাপের কথা তুলে ধরেন। বলেন, এখন সরকারি চাপ কমেছে ঠিক, কিন্তু মিডিয়ার প্রতি মব ভায়োলেন্স দমাতে পারছে না সরকার। নতুন বাংলাদেশে গণমাধ্যমে কেমন সংস্কার হবে এ বিষয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান। স্থায়ী একটা গণমাধ্যম কমিশন থাকুক, করা হোক। সেই গণমাধ্যম কমিশন পেশার মান মেনে চলা হচ্ছে কিনা, পেশার নৈতিকতা মেনে চলা হচ্ছে কিনা, নীতি নৈতিকতা, সেটা দেখবে। আয়োজনে গণমাধ্যম মালিক ও সাংবাদিকরা তুলে ধরেন মিডিয়া হাউস পরিচালনায় অতীত ও বর্তমান সময়ের সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো। আমাদের পত্রিকা কারা ডমিনেট করে, কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না? প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজ নট ফাংশন। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিস অফ দ্য গভর্নমেন্ট। দে ডিক্টেট আস হুইচ নিউজ উইল বি পাবলিশড, হুইচ নিউজ উইল নট বি পাবলিশড। পার্সপেক্টিভ থাকবে, সবাই কথা বলবেন, কিন্তু তারপরে যখন কেউ বলে যে আপনার এজেন্সির সামনে গরু জবাই করব, তখন আসলে একটু মনে হয় যে আমি কি ঠিক আছি কিনা। গরু জবাই থেকে গলা জবাই, এইটা এইদিকেও টার্ন করতে পারে। সাংবাদিকদের আপনি যদি সুরক্ষা নিশ্চিত না করেন, তাহলে তাদের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতা আশা করা যাবে না। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সাংবাদিকতায় বাধা হিসেবে কাজ করা প্রতিষ্ঠানগুলোতে আদতে কোনো সংস্কার এখনো হয়নি। নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করতে গিয়ে নারীদের নিয়ে হেফাজতে ইসলাম নেতাদের মন্তব্যকে শোভনীয় নয় বলে মন্তব্য করেন তিনি। যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। এইটুকু বলতে পারি সাহসের সাথে যে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, আমূল সংস্কার দরকার। নারী কমিশন বাতিল করতে হবে শুধু না, যে ধরনের অকথ্য ভাষায় এই দাবি উত্থাপন করা হচ্ছে এবং সবার সামনে অপমান করে, সেটা কোনো সভ্য দেশে হয় না। তাদেরকে যারা এটা করছেন তারা তাদের ঘরে স্ত্রী নাই, মা নাই, কন্যা নেই। অন্তর্বর্তীকালীন সরকার, যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটিবার মুখ খুলে নেয়, অন্তত আমি দেখি নাই। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, সাংবাদিকদের অবাধ স্বাধীনতা দিতে চায় সরকার। কথা বলেন সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা নিয়েও। মানে একটা অভিযোগ যেটা সত্য, সে অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আমরাও বারবার বলার চেষ্টা করতেছি আইন মন্ত্রণালয় থেকে, কিন্তু সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সরকার আরবিট্রারিলি কাউকে ডিটেইন করে রাখতেছে বা রাখলে সেটা কোনো লিগ্যাল প্রসিডিউর মেনে করতেছে কিনা, ওখানে কোনো লুপহোলস আছে কিনা, সেটা আপনারা আলোচনা করতে পারেন। সরকারি গণমাধ্যমের খরচ কমানো এবং সরকারি কর্তৃত্ব কমাতে বিটিভি, বাংলাদেশ বেতার ও সংবাদ সংস্থাকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীনে আনার পক্ষে মত দেন তথ্য উপদেষ্টা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 4:10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আব্দুর রাজ্জাক ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। 2026 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। শুধুমাত্র এই সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। এভাবে আরও কয়েকজনকে সহ অধিনায়ক করে দেখবে বিসিবি। এরপর পূর্ণ মেয়াদে একজনকে বেছে নেওয়া হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 দলে ফিরেছেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়। দুজনই চোটের কারণে খেলতে পারেননি উইন্ডিজ সফরে। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল ও তাসকিন আহমেদ। এছাড়া দলে আছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, জাকির আলী, রিশাদ হোসেন, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, তবে রাষ্ট্রের স্বার্থে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় অনুঘটকের কাজ করছে কমিশন। 12 দলীয় জোটের মতে কমিশন উচ্চাকাঙ্ক্ষী চিন্তা ভাবনা করছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় রোববার 12 দলীয় জোটের সাথে বসে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পাঠানো 166টি সুপারিশের মধ্যে 110টির সাথে একমত প্রকাশ করে জোট। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি জানান, আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের লক্ষ্য, যা ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে তার পথরেখা তৈরি করবে। শুধু কমিশন নয়, ভিন্ন মতের জায়গাগুলো রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করতে হবে। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। আলোচনার মাধ্যমে কয়েকটি দ্বিমতের জায়গায় একমত হয়েছে 12 দলীয় জোট। বিরোধিতা করেছে সংসদের মেয়াদ 4 বছর ও প্রার্থিতার বয়স, গণভোট, গণ অধিকার পরিষদের বিষয়ে। জনগণের ভোটে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের পক্ষে তারা। তবে আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্রুত নির্বাচনের দাবি। কমিশন উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছে বলেও মনে করে 12 দলীয় জোট। সংস্কার চাই, যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব। রাষ্ট্রীয় বিধিমালা ব্যবহার করে নতুন স্বৈরশাসনের বন্দোবস্ত যেন করতে না পারে, সেজন্য দ্রুত ঐকমত্যে পৌঁছানোর তাগিদ দেন 12 দলীয় জোটের নেতারা। কালক্ষেপণ না করে যে সংস্কারগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে জারি করা দরকার, ওগুলো জারি করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। ভারত থেকে মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এমন অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা। গুজব প্রতিরোধে মূলধারার গণমাধ্যমের সহযোগিতা কাজে লাগাতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ভুল তথ্য, গুজব এবং অপতথ্য অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি ছড়ানো হচ্ছে। সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা কন্টেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল। জেলা তথ্য কর্মকর্তাদের প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এমন তথ্য তুলে ধরেন বক্তারা। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ 5ই আগস্টের পরে যে ইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, দেশের ভিতরের ফ্যাসিবাদী গোষ্ঠী এবং দেশের বাইরের গোষ্ঠীগুলোর যৌথ প্রয়াসে আমার আশঙ্কা যে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় ডিসইনফো এবং সাইবার ক্রাইমের শিকার হবে নির্বাচনকে উপলক্ষ করে। অবাধ তথ্য প্রবাহের সুযোগে ভুয়া ও ভুল তথ্য ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান অনেকেই মেনে নিতে পারেনি। ভারতের পাশাপাশি বাংলাদেশের গ্রামগঞ্জ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশে যে গুজব অপতথ্য আছে সেটা শুধুমাত্র সেন্ট্রালি বা ভারত থেকে আসে এরকম না। এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রামাঞ্চলে অনেকেই এখনো আছে যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই। তো ওখান থেকে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই। গুজব প্রতিরোধে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মূলধারার গণমাধ্যমের সহযোগিতা নিতে জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তথ্য উপদেষ্টা। সোশ্যাল আনরেস্ট এবং যে ধর্মীয় জায়গা থেকে সহিংসতা বা হানাহানি না তৈরি হয়। ভারতই বিশ্বের একমাত্র দেশ যারা পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে।
এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে রংপুরের সমাবেশ আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন গণপদযাত্রা পূর্ব সমাবেশে যোগ দিয়ে মির্জা আব্বাস বলেন, বিগত সময়ে শেখ হাসিনার কারণেই তিস্তা সহ অন্যান্য পানি চুক্তি হয়নি বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিস্তা চুক্তি বাস্তবায়নের তাগিদ দেন মির্জা আব্বাস। পরে গণপদযাত্রা শুরু হয়। এতে যোগ দেয় তিস্তা অববাহিকার 5 জেলার ভুক্তভোগী মানুষ। এছাড়া স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যোগ দেন পদযাত্রায়। কর ফাঁকির অর্থ আহরণে রাজস্ব কর্মকর্তাদের লক্ষ্যমাত্রা ঠিক করে দেবে এনবিআর। বাৎসরিক রাজস্ব আদায়ের লক্ষ্যের সঙ্গে যোগ করা হবে বাড়তি এই কাজ। এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেট হবে ব্যবসা বান্ধব। শুল্ক সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে আসছে দিক নির্দেশনা। ব্যবসায়ীরা দাবি করেন, উচ্চ এবং একাধিক শুল্ক হারের কারণে থমকে যাচ্ছে বিনিয়োগ। ব্যবসা পরিচালনা ব্যয় হ্রাস এবং হয়রানি বন্ধ করতে হবে। নানামুখী চাপে কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না দেশি বিদেশি বিনিয়োগ। পরিবর্তিত এই সময়ে হাতে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ, কিন্তু তারপরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। সকালে আইসিএবি, ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স এবং জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে প্রবৃদ্ধি ও বাজেট বিষয়ক আলোচনায় ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি ওঠে। We need to set up predictable tax policy. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি এবং টেকসই বিনিয়োগের উপর সর্বোচ্চ জোর দিতে হবে। দীর্ঘমেয়াদী কর নীতি দরকার, যার ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। Where we want to go after 10 years? How much money they are contributing to the government exchequer? বেসরকারি খাতে প্রবৃদ্ধিকে সহজতর করে এমন নীতিমালা প্রণয়ন দরকার। রপ্তানি বৈচিত্র্যকরণ এবং দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য ব্যবসা করার পদ্ধতিগত জটিলতা দূর করতে হবে। ব্যবসা পরিচালনায় লাগামহীন ব্যয়, উচ্চ কর হার এবং অনিশ্চয়তায় বাড়ছে না বিনিয়োগ। ভ্যাটের একক হার না থাকায় হয়রানি বাড়ছে। বক্তারা বলেন, ব্যবসা সহজীকরণে আরও পদক্ষেপ দরকার। শুল্ক বিভাগের কাজ শুধুমাত্র রাজস্ব আয় বৃদ্ধি করাই নয়, ব্যবসা প্রসারেও তাদের অবদান রাখতে হবে। ব্যবসায়ীরা এখনো অনেক ক্ষেত্রে হয়রানির মুখোমুখি হয়। The role of customs is to facilitate trade. They are highly sensitive to macro and policy stability. ব্যবসায় ব্যয় কমিয়ে আনতে হবে। উচ্চ কর হারও ব্যবসার অন্তরায়। একক ভ্যাট হারও দরকার। Productive development spending. আগামী বাজেট হবে ব্যবসা বান্ধব, প্রতিশ্রুতি দিলেন এনবিআর চেয়ারম্যান। Make your compliance much easier. ব্যবসা সহজীকরণে এবার বাজেটে জোর দেবে এনবিআর। ঢেলে সাজানো হবে কর কাঠামো। রাজস্ব ফাঁকিবাজদের ধরতেও নতুন কৌশলে এগোবে জাতীয় রাজস্ব বোর্ড। Taxpayer who are in tax net. আলোচকরা মনে করেন, একটি দূরদর্শী বিনিয়োগ বান্ধব কৌশল প্রয়োজন, যা রাজস্ব আয় বৃদ্ধি করবে, কমিয়ে আনবে সরকারের ক্রমবর্ধমান ঋণ গ্রহণের প্রবণতা। Having tariff kind of. নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত বিতর্কিত বিষয়গুলোর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন। নারী পুরুষের সমান উত্তরাধিকার, বহু বিবাহ নিষিদ্ধ করা, যৌনকর্মীদের পেশাকে বৈধতা দেওয়ার প্রস্তাব সহ বেশ কয়েকটি সুপারিশকে ইসলামী শরিয়া ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী উল্লেখ করা হয়। একই সাথে একে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবেও উল্লেখ করা হয় রিটে। এতে 3টি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শেখদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিটের শুনানি হতে পারে। এবছর কোরবানির জন্য গবাদি পশু আমদানির প্রয়োজন নেই। অবৈধ পথে কোনো পশু যেন দেশে না আসতে পারে তার নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে কোরবানির পশুর চাহিদা ও হাট ব্যবস্থাপনা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, এবার সারা দেশে 1,24,47,000 পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, তাই কোনো ধরনের সংকট তৈরি হবে না। উপদেষ্টা বলেন, দেশের খামারের গরু ও ছাগল দিয়ে কোরবানি সম্পন্ন করা যাবে। জানান, পার্শ্ববর্তী দেশসহ মিয়ানমার থেকে চোরাই পথে পশু আসার তথ্য রয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। পশু ট্রাক ছিনতাইকারীদের বিরুদ্ধেও কঠোর থাকবে পুলিশ। ফরিদা আক্তার সতর্ক করে বলেন, বাসের লকআপে কোনো পশু পরিবহন করা যাবে না, এটি আইনের লঙ্ঘন।
নিজেকে ডক্টরেটধারী পরিচয় দিলেও পিএইচডি করেননি তুরিন আফরোজ। আর এমন প্রতারণা ধরা পড়ল অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের ইমেইলে। শুধু তাই নয়, নিজের মাকে অস্বীকার করে করা প্রতারণাও উঠে এসেছে তুরিন আফরোজের মায়ের আইনজীবীদের অনুসন্ধানে। রোববার আপিল বিভাগে উত্তরার বাড়ি সংক্রান্ত এই মামলা শুনানিতে এসব তথ্য দাখিল করা হয়। এ সময় ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রভাবশালী প্রসিকিউটর। সেই দাপটের জেরে নিজ মাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিলেন তিনি আসল মা নন। এমনকি মা জামায়াতের মহিলা রোকন এমন দাবি করে নির্যাতনের অভিযোগও আছে তার বিরুদ্ধে। উত্তরার বাড়ি সংক্রান্ত এই মামলার শুনানিতে তুরিন আফরোজকে নিয়ে নানা প্রশ্ন ওঠে সর্বোচ্চ আদালতে। আদালত জানতে চেয়েছিলেন শামসুন নাহার বেগম তুরিন আফরোজের আসল মা কিনা। এরপরে কাগজপত্র খুঁজতে থাকে রাষ্ট্রপক্ষ। পরে তুরিন আফরোজ যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন বলে দাবি করা হয়, সিডনির সেই ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তুরিনের মায়ের নাম জানতে চাওয়া হয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য, সিডনিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সেখান থেকে পিএইচডি সম্পন্ন করেননি তুরিন আফরোজ, অথচ নিজেকে ডক্টর তুরিন আফরোজ বলেই পরিচয় দিতেন তিনি। রোববার আদালতে এই তথ্য ছাড়াও তুরিন আফরোজের বাবার 1968 সালের বিবাহ সার্টিফিকেট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ারিশ সনদ দাখিল করেন তার মায়ের আইনজীবী। আর সেই সনদ বলছে শামসুন নাহার বেগমই তুরিন আফরোজের মা। এটা তুরিন আফরোজের আপন মা কি না সেই হিসাবে আমরা ওয়ারিশন সার্টিফিকেট দিয়েছি এবং তুরিন আফরোজের বাবার ম্যারেজ সার্টিফিকেট দিয়েছি। এটা থেকে প্রমাণ হবে যে আসলে এটা তুরিন আফরোজের আপন মা। তিনি যেখান থেকে পিএইচডি করেছেন যে ইউনিভার্সিটি থেকে, সেটার থিসিস যে প্রফেসর আন্ডারে করেছেন উনাকে ইমেল করেছেন যে আনফর্চুনেটলি উনি পিএইচডিটা কমপ্লিট করতে পারেননি। এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বলেন, এমনটা যদি কেউ করে থাকে তবে তিনি প্রতারণা করেছেন। সে মাকে বের করে দিয়ে থাকলে এইটা প্রচলিত আইন যেটা, সেটা হলো যে তার যে ইনহেরিটেন্স ফাদার মারা যাওয়ার পরে মা কি পাবে না পাবে সেটা ওইভাবে এটা নির্ধারিত হবে। আর এখানে ক্রিমিনাল অফেন্স প্রপার্টি শেয়ার নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, ইটস নট এ ক্রিমিনাল অফেন্স। কিন্তু বাকি যেটা বললেন ওটা তো ক্রিমিনাল অফেন্স। সম্পূর্ণভাবে এটা তো আপনার একটা প্রতারণা। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় বর্তমানে কারাগারে আছেন তুরিন আফরোজ। 43তম বিসিএস এর গেজেট থেকে সুনির্দিষ্ট কারণ ছাড়া 227 জনকে বাদ দিয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, এ মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 43তম বিসিএস এর গেজেটে বঞ্চিতদের অবিলম্বে গেজেটভুক্ত করার দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে একথা বলেন তিনি। বলেন, বাবা বা ভাইয়ের রাজনীতির জন্য কাউকে বঞ্চিত করা ঠিক হবে না। মেধার জন্য লড়াই করে নতুন বাংলাদেশে মেধাবীদের বৈষম্য মেনে নেওয়া যায় না। উপদেষ্টা পরিষদের শিক্ষার্থী প্রতিনিধি থাকার পরও তারা শিক্ষার্থীদের জন্য এগিয়ে না আসায় হতাশার কথা জানান নূর। একেবারে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত নন কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নন, এমন ব্যক্তিরা তারা নিয়োগ পাবেন। তো আমরা এটাই চেয়েছিলাম এবং আমরা ব্যক্তিগতভাবে এটাও মনে করি, যদি কারো বাবার পরিচয়ে তাকে চাকরি থেকে সুযোগ বঞ্চিত করা হয়, কারো ভাইয়ের পরিচয়, আমরা এটা চাই না। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের আধা সামরিক বাহিনী বা রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে ভারত। শনিবার সূত্রে বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। জানায়, রাজস্থান সীমান্ত থেকে ওই রেঞ্জার্স সদস্যকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে তিনি বিএসএফ এর হেফাজতে রয়েছেন, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি এক বিএসএফ সদস্যকে আটকের দাবি করে পাকিস্তান। এক সপ্তাহের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, উৎপাদন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি সহ মূল সড়কে যানটি চলাচল বন্ধ ঘোষণার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছিল সংগঠনটির সংবাদ সম্মেলন। জানানো হয়, দিন দিন ঘাতক হয়ে উঠছে অটোরিকশা। বেশিরভাগ দুর্ঘটনার জন্য ব্যাটারি চালিত যানটি দায়ী। তাছাড়া সড়কে যানজটের বড় কারণও এসব অটো। শেখ হাসিনা এসব অটোরিকশার অবাধ চলাচলের সুযোগ করে দিয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, হাসিনার দোসররা অটো বন্ধ চান না, তাই 5 আগস্টের পর শহরে অটোরিকশা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে অতি দ্রুত অটোরিকশা বন্ধ করা।
ঢাকা নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং কোর্সের সকল বর্ষের পরীক্ষা পেছানোর প্রতিবাদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ও মানববন্ধন করেছেন নার্সিং শিক্ষার্থীরা। সকাল 10:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢাকা নার্সিং কলেজের সামনে তারা এই কমপ্লিট শাটডাউন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা দাবি করেন ইউজিসি এবং স্ব বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে। গ্র্যাজুয়েট নার্সদের সরাসরি প্রথম শ্রেণীর নিয়োগ দিতে হবে। বিএসসি নার্সদের জন্য স্বতন্ত্র অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পত্র প্রণয়ন করার কথাও বলা হয়। 2016 সালের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবি জানানোর পাশাপাশি ইন্টার্ন ভাতা 20,000 টাকায় উন্নীত করার দাবিও জানান শিক্ষার্থীরা। গাইবান্ধায় এক পল্লী চিকিৎসককে প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার 2 দিন পরেও সন্ধান মেলেনি। চিকিৎসককে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় সাদুল্লাপুর উপজেলার হাতিচামড়া ব্রিজ এলাকা থেকে অপহরণ করা হয় চিকিৎসক তারিকুল ইসলামকে। নিজ দোকানে যাবার পথে তারিকুলকে মোটরসাইকেলে থেকে নামিয়ে মারধর করে একটি ব্যাটারি চালিত ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তারিকুলের ভাই বাদী হয়ে 2 জনের নাম উল্লেখ সহ 7 থেকে 8 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে দক্ষিণ সন্তোলা গ্রামের সুমন মিয়া ও চাঁদ করিম গ্রামের মিলন মিয়া ও তাদের সহযোগীরা মিলে তরিকুলকে অপহরণ করেছে। কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে 1,10,000 পিস ইয়াবা সহ ধরা পড়েছে একজন। মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন। অভিযানে সন্দেহজনক একটি নৌযানকে থামিয়ে তল্লাশি করলে মিলে এসব মাদকদ্রব্য উদ্ধার হয়। বিশেষভাবে মোরগজাত 1,10,000 পিস ইয়াবা ট্যাবলেট। আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কথা জানিয়েছে বিজিবি। চট্টগ্রামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বিকেলে চট্টগ্রাম একাডেমি হলে ভুক্তভোগী শামসুন নাহার ভুইয়া অভিযোগপত্র পাঠ করেন। অভিযোগ করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের দোসর মাহবুবুল আলম ও তার সহযোগী আবু তাহের সহ সন্ত্রাসীরা প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করে বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। ফলে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় প্রতিটি দিন কাটাচ্ছেন তারা। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি। আর এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।